সহজ লেখায় তো আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 5 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। ওকে, তো প্রথম ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। দেখো, প্রশ্নপত্রের 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 7টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 7 = 7। একের দাগে সৌরজগতের সবচেয়ে ভারী গ্রহ হলো পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি না শনি। তো সৌরজগতের সবচেয়ে ভারী গ্রহ হচ্ছে বৃহস্পতি। 2 নম্বর দাগে কোন বিজ্ঞানী পদার্থবিদ্যার সূত্র ও অন্যান্য ধারণার সাহায্যে প্রমাণ করেন পৃথিবী গোলকাকার? এখানে অপশান রয়েছে অ্যারিস্টটল, টলেমি, পিথাগোরাস না এরাটোস্থেনিস। তো কোন বিজ্ঞানী পদার্থবিদ্যার সূত্র ও অন্যান্য ধারণার সাহায্যে প্রমাণ করেন যে পৃথিবী গোলকাকার? এটা হচ্ছে উত্তর হবে অপশান সি, পিথাগোরাস। ঠিক আছে, পিথাগোরাস। 3 নম্বর দাগে সুমেরুর প্রভাব দেখা যায় যে দেশে, সেটা আলাস্কা, চীন, জাপান না অস্ট্রেলিয়া। তো সুমেরুর প্রভাব দেখা যায় যে দেশে, সেটা হচ্ছে আলাস্কা। নেক্সট হচ্ছে 4 নম্বর দাগের প্রশ্ন, পৃথিবী অভিগত গোলক সৃষ্টির কারণ হচ্ছে অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বল না জোয়ারি বল না সূর্যের আকর্ষণ? তো পৃথিবীর অভিগত গোলক সৃষ্টির কারণ হচ্ছে অপকেন্দ্র বল। 5 নম্বর দাগে সম্পদ সৃষ্টির প্রাথমিক উপাদান মানুষ, সংস্কৃতি, প্রকৃতি না জীবনযাত্রার মান? তো সম্পদ সৃষ্টির প্রাথমিক উপাদান হচ্ছে প্রকৃতি। এরপর 6 নম্বর দাগে সামাজিক সম্পদ হলো কৃষকের জমি, পোস্ট অফিস, বাড়ি না শিক্ষা, শিল্প প্রতিষ্ঠান? তো এখানে সামাজিক সম্পদ হচ্ছে পোস্ট অফিস। ঠিক আছে, অপশান বি। নেক্সট 7 নম্বর দাগে ভারতের প্রাচীনতম তৈলখনি হলো মুম্বাই হাই, এরপর হচ্ছে মুরোরান, অশোকনগর, দিগ্বয়। তো ভারতের প্রাচীনতম তৈলখনি উত্তর হচ্ছে দিগ্বয়, অপশান ডি এর 10। 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। নাম্বার কয়ে দেওয়া আছে নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখো। 1 × 2 = 2। নাম্বার 1-এ বলা হচ্ছে পৃথিবী গোলকাকার বলে সব স্থানে একই সময়ে সূর্য উদিত হয়। এটা ঠিক না ভুল? এটা হবে ভুল। ঠিক আছে, তো আমাদের লিখতে হবে এখানে অ। ঠিক আছে, অশুদ্ধ হলে অ লিখতে বলা হয়েছে, এটা অশুদ্ধ। 2 নম্বর হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় পরিধি 12,757 কিলোমিটার। এটা লিখবে সু বা শুদ্ধ। এরপর ক্ষয়ের দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে 1 × 2 = 2। নাম্বার 1-এ ড্যাশ অববাহিকা ভারতের বৃহত্তম কয়লা উৎপাদক অঞ্চল? তো মহানদী অববাহিকা ভারতের বৃহত্তম কয়লা উৎপাদক অঞ্চল। বনভূমি ড্যাশ প্রকৃতির সম্পদ? তো বনভূমি হচ্ছে প্রবাহমান বা পুনর্ভব। ঠিক আছে, পুনর্ভব প্রকৃতির সম্পদ, অর্থাৎ এটা হচ্ছে পূরণশীল প্রকৃতির সম্পদ আর কি। গয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর 2-1টি শব্দে লেখো। 1 × 2 = 2। 1-এর দাগে নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ কত? তো নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ 1670 কিলোমিটার/ঘন্টা। 2 নম্বর দাগে লোহার সর্বোৎকৃষ্ট আকরিক কোনটি? তো লোহার সর্বোৎকৃষ্ট আকরিক হচ্ছে ম্যাগনেটাইট। নেক্সট প্রশ্ন হচ্ছে ঘয়ের দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে বাক্য গঠন করে যে কোনো দুটি লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 2 = 2। দেখো, প্রথম এটা হচ্ছে বাম স্তম্ভে দেওয়া আছে দক্ষিণ অয়নন্ত দিবস, তরল সোনা, কর্কট সংক্রান্তি। আর ডান স্তম্ভে দেওয়া আছে পেট্রোলিয়াম 21 জুন 22 ডিসেম্বর। তো দক্ষিণ অয়নন্ত দিবস এটা হচ্ছে 22 ডিসেম্বর, অপশান সি এর সঙ্গে মিলবে। এরপর তরল সোনা বলা হয় পেট্রোলিয়ামকে, অপশান এ এর সঙ্গে মিলবে। আর 3 নম্বর কর্কট সংক্রান্তি হচ্ছে 21 জুন কর্কট সংক্রান্তি হয়। ওকে, 3 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির 2-1টি বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 2 নম্বর করে, 3টি প্রশ্নের জন্য 3 × 6 নম্বর দেওয়া আছে। নাম্বার 1-এ পৃথিবীর অনুসুর অবস্থান কিভাবে হয়? তো উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণের ফলে 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বছরের মধ্যে সবচেয়ে বেশি থাকে, প্রায় 15,20,00,000 কিলোমিটার। কক্ষপথে পৃথিবীর এই দূরতম অবস্থানের নাম অপসুর অবস্থান। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে জিওড আর্থ কি? এখানে উত্তর লিখবে গ্রিক শব্দ জিওডিস থেকে আসা। জিওড শব্দের অর্থ হলো পৃথিবীর মতো। পৃথিবীর আকৃতির সঙ্গে অন্য কোনো বস্তুর আকৃতির মিল না থাকায় পৃথিবী তার নিজের আকৃতির সঙ্গেই একমাত্র তুলনীয়, তাই একে জিওড বা জিওয়েড বা পৃথিবীর সদৃশ বলা হয়। ওকে, 2 নম্বর হচ্ছে সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝায়? তো ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ ও দীর্ঘস্থায়ী উন্নয়নের উদ্দেশ্যে সম্পদকে মিতব্যয়ীভাবে, যথোপযুক্তভাবে ও বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার করাকে সম্পদ সংরক্ষণ বলে। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে জ্বালানি খনিজের 2টি উদাহরণ দাও। ঠিক আছে, তো 2টি জ্বালানি খনিজ হলো কয়লা ও খনিজ তেল। ঠিক আছে, খনিজ তেল মানে হচ্ছে যেমন ডিজেল, পেট্রোল এইগুলো। এরপর 3 নম্বর দাগে দিন রাত্রির হ্রাস বৃদ্ধির প্রধান 3টি কারণ লেখো। তো দিন রাত্রির হ্রাস বৃদ্ধির প্রধান 3টি কারণ হলো 1 নম্বর পৃথিবীর হেলানো অক্ষ, 2 নম্বর হচ্ছে পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ, 3 নম্বর হচ্ছে কক্ষ
পথের বিভিন্ন অবস্থানে পরিক্রমণ গতিবেগের বাড়া, ঠিক আছে, কমা বাড়া। তো এইগুলো হচ্ছে দিন রাত্রির দৈর্ঘ্যের যে হ্রাস বৃদ্ধি তার কারণ। এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো, উক্তিটি ব্যাখ্যা করো। তো পৃথিবীর অভিগত গোলীয় আকৃতির সপক্ষে প্রমাণ। 1 নম্বর হচ্ছে একই দ্রাঘিমা বরাবর দুটি অক্ষরেখার মধ্যে দূরত্ব। তো পৃথিবী অভিগত গোলক বলেই একই দ্রাঘিমা বরাবর দুটি অক্ষরেখার মধ্যে দূরত্ব সব স্থানে সমান হয়নি। 2 নম্বর পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাস এবং পরিধির দৈর্ঘ্য সমান নয়। বিশ্লেষণ করে দেখা গেছে মেরু ব্যাস অপেক্ষা নিরক্ষীয় ব্যাস 43 কিলোমিটার দীর্ঘতর এবং মেরু পরিধি অপেক্ষা নিরক্ষীয় পরিধি 51 কিলোমিটার বেশি দীর্ঘ। অতএব নিরক্ষীয় অঞ্চল স্ফীত এবং মেরু অঞ্চল চাপা। পৃথিবীর আকৃতি অভিগত গোলক, ঠিক আছে, এগুলো হচ্ছে পৃথিবীর অভিগত আকৃতির গোলকের যে অভিগত গোলক আকৃতির প্রমাণ, ঠিক আছে। 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে এবং 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 তারিখে 9 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো এটা হচ্ছে কর্কট সংক্রান্তি, এটা মকর সংক্রান্তি। 1 নম্বর হচ্ছে কর্কট সংক্রান্তি 21শে জুন তারিখে হয় আর 22 ডিসেম্বর তারিখে মকর সংক্রান্তি হয়। 2 নম্বর এই দিনে পৃথিবী তার কক্ষপথে এমনভাবে অবস্থান করে যে সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, আর এই দিনে সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থিত মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। 3 নম্বর এই দিনে উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে পড়ে, যার ফলে উত্তর গোলার্ধে এই দিনটি দীর্ঘতম হয়, আর এই দিনে দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে পড়ে, যার ফলে দক্ষিণ গোলার্ধে এই দিনটি দীর্ঘতম হয়। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে সূর্যের আপাত গতি বলতে কি বোঝায়। তো সূর্যকে সামনে রেখে পৃথিবী তার নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্বে অনবরত আবর্তন করে চলেছে এই সময়। সেই জন্য আমরা প্রত্যহ সকালে পূর্ব দিকে সূর্যকে উদয় হতে এবং পশ্চিম দিকে সূর্যকে অস্ত যেতে দেখি। দৈনিক বা প্রতিদিন আপাত দৃষ্টিতে সূর্যের এই চলনকে সূর্যের আপাত দৈনিক গতি বলে। 2 নম্বর দেখো প্রশ্ন, বেডফোর্ড লেভেল পরীক্ষা কিভাবে পৃথিবীর গোলকাকৃতি প্রমাণ করে। দেখো 1870 খ্রিস্টাব্দে আলফ্রেড রাসেল ওয়ালেস নামে জনৈক বিজ্ঞানী ইংল্যান্ডের বেডফোর্ড খালের উপর একই দৈর্ঘ্যের 3টি লাঠি একই সরলরেখায় 1 কিমি অন্তর স্থির জলে দণ্ডায়মান অবস্থায় ভাসিয়ে রাখেন। এবার দূরবীনের সাহায্যে দেখলেন মাঝের লাঠিটি বাকি দুটির তুলনায় সামান্য উঁচু হয়ে আছে। পৃথিবী গোলাকার বলেই এরূপ হয়েছে। এই পরীক্ষা বেডফোর্ড লেভেল পরীক্ষা নামে পরিচিত। অথবা দিয়ে বলা হচ্ছে পৃথিবীর হেলানো অক্ষের গুরুত্ব বা ফলাফল কি কি। তো 1 নম্বর হচ্ছে পৃথিবীর মেরু অক্ষ কক্ষতলের সঙ্গে 66.71 ডিগ্রি কোণ করে অবস্থান করে। এর ফলে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য হয় এবং ফলস্বরূপ পৃথিবীতে ঋতু পরিবর্তন ঘটে। 2 নম্বর অক্ষ হেলে থাকায় পৃথিবীর যে গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে সেই গোলার্ধে সূর্যরশ্মি লম্বভাবে বা প্রায় লম্বভাবে পড়ে এবং অন্য গোলার্ধে তির্যক বা অতি তির্যকভাবে পড়ে। 3 নম্বর হচ্ছে পৃথিবীর অক্ষের হেলানো অবস্থান পরোক্ষভাবে বায়ুচাপ বলয়গুলির স্থান পরিবর্তন ঘটায় এবং জীবজগৎ সৃষ্টিতে সাহায্য করে। তো এগুলো হচ্ছে পৃথিবীর হেলানো অক্ষের গুরুত্ব বা ফলাফল। পরের প্রশ্ন 3 নম্বর দেখে সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা লেখন। তো সম্পদ সৃষ্টিকর্তা রূপে মানুষের ভূমিকা। প্রকৃতির দান বা প্রাকৃতিক উপকরণগুলিকে মানুষ কায়িক শ্রম, জ্ঞান ও কারিগরি দক্ষতার মাধ্যমে সম্পদে রূপান্তরিত করে। সম্পদ সৃষ্টির ক্ষেত্রে মানুষের ভূমিকা অপরিসীম। 1 নম্বর মানুষ তার জ্ঞান ও বুদ্ধির সাহায্যে প্রকৃতির নিরপেক্ষ উপাদানকে সম্পদে পরিণত করে। 2 নম্বর হচ্ছে মানুষ সম্পদ সৃষ্টির বাধাগুলি নিবারণ করে এবং নিত্য নতুন পদ্ধতিতে সম্পদের সৃষ্টি করে, যেমন পার্বত্য অঞ্চলে ধাপ চাষের মাধ্যমে কৃষিকাজ করে খাদ্য সম্পদের উৎপাদন করা হয়। 3 নম্বর হচ্ছে মানুষ সম্পদ ধ্বংসকারী উপাদানগুলিকে নিবারণ করে। ওকে। 4 নম্বর মানুষ সম্পদের কার্যকারিতার উন্নতি ঘটিয়ে সম্পদের গুণগত মান বৃদ্ধি করে। তো এগুলো হচ্ছে সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা, বা এইভাবে মানুষ সম্পদ সৃষ্টি করে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এর সঙ্গে অথবা দিয়ে দেওয়া আছে ক্ষয়িষ্ণু সম্পদ ও অফুরন্ত সম্পদের মধ্যে 3টি পার্থক্য লেখো। তো দেখো প্রথমে আমরা লিখছি 1 নম্বর পার্থক্য হচ্ছে এদের সংজ্ঞা অনুসারে এদের পার্থক্য, অর্থাৎ প্রকৃতিতে এমন অনেক সম্পদ আছে যেগুলির অবস্থান সুনির্দিষ্ট ও পরিমাণও সীমিত, তাদের গচ্ছিত বা ক্ষয়িষ্ণু সম্পদ বলে, ঠিক আছে। আর যেসব সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলেও নিঃশেষিত হয় না বা যাদের নিঃশেষিত হওয়ার সম্ভাবনাও নেই, তাদের প্রবাহমান বা অফুরন্ত সম্পদ
বলে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে প্রাপ্যতা অনুসারে এদের পার্থক্য। গচ্ছিত বা ক্ষয়িষ্ণু সম্পদের পরিমাণ সীমিত ও স্থানীকৃত, অর্থাৎ গচ্ছিত সম্পদগুলি পৃথিবীর সর্বত্র সম পরিমাণে পাওয়া যায় না, ঠিক আছে। আর পূরণশীল বা অবাধ সম্পদের পরিমাণ অফুরন্ত, এই সম্পদ স্থানীকৃত নয়, পৃথিবীর সর্বত্র পাওয়া যায়। 3 নম্বর উদাহরণ অনুসারে এদের পার্থক্য। গচ্ছিত বা ক্ষয়িষ্ণু সম্পদগুলির মধ্যে অন্যতম হচ্ছে কি কয়লা, খনিজ তেল, আকরিক, লোহা প্রভৃতি এইগুলো। আর অবাধ বা প্রবাহমান বা অফুরন্ত সম্পদের উদাহরণ হলো সূর্যরশ্মি, জল, বায়ু প্রবাহ, জোয়ার ভাটা, শক্তি প্রভৃতি এইগুলো। এই হচ্ছে ক্ষয়িষ্ণু সম্পদ আর অফুরন্ত সম্পদের মধ্যে পার্থক্য। নেক্সট হচ্ছে 5 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর, এখানে 5 দেওয়া আছে। 1 নম্বর দাগে খনিজ লোহার গুরুত্ব এবং ভারতের এই খনিজের প্রধান তিনটি রাজ্যে বন্টন আলোচনা করো। তো দেখো আমরা লিখছি লোহার ব্যবহার বা গুরুত্ব। লৌহ আকরিক বা খনিজ লোহার ব্যবহার বেশি নেই। লৌহ আকরিক থেকে যে লৌহ ইস্পাত তৈরি হয় তারই ব্যবহার সবচেয়ে বেশি। লৌহ ইস্পাতের ব্যবহারগুলি নিম্নরূপ। যেমন 1 নম্বর হচ্ছে যন্ত্রপাতি নির্মাণে। শিল্প কলকারখানার বৃহৎ যন্ত্রপাতি ও যন্ত্রাংশ এবং হাতুড়ি, কাটারি, ছুরি, কাঁচি প্রভৃতি ক্ষুদ্র ও মাঝারি যন্ত্রপাতি তৈরি করা হয়, ঠিক আছে, এই লৌহ ইস্পাতের মাধ্যমে। 2 নম্বর ইঞ্জিনিয়ারিং শিল্প। জাহাজ, রেল ইঞ্জিন, রেলগাড়ির চাকা, বাস, লরি, রিক্সা, সাইকেল প্রভৃতি নির্মাণে ব্যবহৃত হয় এই লৌহ ইস্পাত। 3 নম্বর হচ্ছে পরিবহন শিল্প। সেতু, রেলপথ, জাহাজ প্রভৃতি তৈরিতে লৌহ ইস্পাত ব্যবহৃত হয়। 4 নম্বর কৃষিকাজ। লাঙলের ফলা, ট্রাক্টর, হারভেস্টার, ঝালাই মেশিন, কোদাল, শাবল প্রভৃতি যন্ত্রপাতি নির্মাণে ব্যবহার করা হয় এই লৌহ ইস্পাত। 5 নম্বর হচ্ছে গৃহস্থালির উপকরণে। দেখো ছুরি, কাঁচি, হাতা, গামলা, কড়াই, এরপর হচ্ছে সাঁড়াশি, বাসনপত্র, সিলিন্ডার প্রভৃতি তৈরিতে লৌহ ইস্পাত ব্যবহৃত হয়, ঠিক আছে। এরপর আমরা লিখছি ভারতে আকরিক লোহার বন্টন, ঠিক আছে। প্রথম হচ্ছে 1 নম্বর উড়িষ্যা লৌহ আকরিক উত্তোলনে বর্তমানে ভারতের প্রথম স্থান অধিকার করে। এই রাজ্যের ময়ূরভঞ্জ জেলার গুরুমহিষানী, বাদাম পাহাড়, সুন্দরগড় জেলার বোনাই, কেওনঝড় জেলার থিরিবুরু প্রভৃতি উল্লেখযোগ্য লৌহ খনি উত্তোলক কেন্দ্র। 2 নম্বর হচ্ছে ছত্তিশগড়। লৌহ আকরিক উত্তোলনে ছত্তিশগড় বর্তমানে ভারতের দ্বিতীয় স্থান অধিকার করেছে। এ রাজ্যের বাস্তার জেলার বাইলাডিলা, ওকে, এরপর হচ্ছে রাওঘাট ও দুর্গ জেলার দালিরাজহারা নামক স্থানে বেশিরভাগ লৌহ আকরিকের খনিগুলি অবস্থিত। 3 নম্বর ঝাড়খণ্ড। লৌহ আকরিক উত্তোলনে ঝাড়খণ্ড বর্তমানে ভারতের তৃতীয় স্থান অধিকার করেছে। এ রাজ্যের সিংভূম জেলার নোয়ামুন্ডি, গোয়া, ওকে, জামদা প্রভৃতি স্থানে লৌহ আকরিকের খনিগুলি অবস্থিত। এইভাবে লিখলাম আমার লৌহ আকরিকের গুরুত্ব এবং এর যে বন্টন, ঠিক আছে, ভারতবর্ষে এর বন্টনগুলো আমরা লিখলাম, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে আবর্তন গতি ও পরিক্রমণ গতির পার্থক্য লেখন। তো আবর্তন গতি আর পরিক্রমণ গতির পার্থক্য, ঠিক আছে। প্রথম দেখো 1 নম্বর পার্থক্য হচ্ছে পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে অবিরাম পাক খাওয়ার গতিকে বলা হয় আবর্তন গতি। আর পৃথিবী তার নিজস্ব অক্ষ বা মেরুর চারপাশে একটি নির্দিষ্ট পথে, একটি নির্দিষ্ট দিকে এবং একটি নির্দিষ্ট সময়ে সূর্যের চারপাশে ঘোরে। পৃথিবীর এই গতিকে পরিক্রমণ গতি বলে। 2 নম্বর পৃথিবী তার অক্ষের চারদিকে একবার পূর্ণ আবর্তন করতে সময় নেয় প্রায় 24 ঘন্টা, একে সৌরদিন বলে। আর উপবৃত্তিকার কক্ষপথে সূর্যকে একবার পূর্ণ পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, একে সৌর বছর বলে। 3 নম্বর পার্থক্য হচ্ছে আবর্তন গতির সময়ে আপাত দৃষ্টিতে সূর্যকে পূর্ব থেকে পশ্চিমে সরতে দেখা যায়, একে সূর্যের আপাত দৈনিক গতি বলে। আর পরিক্রমণ গতির সময়ে আপাত দৃষ্টিতে সূর্যকে উত্তর দিকে বা দক্ষিণ দিকে সরতে দেখা যায়, একে সূর্যের আপাত বার্ষিক গতি বলে। 4 নম্বর আবর্তন গতির ফলে পৃথিবীতে পরিক্রমণের পর্যায়ক্রমে দিনরাত সংঘটিত হয়, ঠিক আছে, আবর্তন গতির ফলে। আর পরিক্রমণ গতির ফলে পৃথিবীতে বছরের বিভিন্ন সময়ে দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে। এগুলো হচ্ছে আবর্তন গতি আর পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য। 6 নম্বর দেখা হচ্ছে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রের নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করো এবং উত্তর পত্রের সঙ্গে জুড়ে দাও। 1 × 5 = 5। নাম্বার 1, পূর্ব ভারতের একটি আকরিক লোহা উত্তোলক অঞ্চল। 3 নম্বর বোম্বে হাই অর্থাৎ খনিজ তেল উত্তোলক অঞ্চল, ওকে, 2 নম্বর এটা। 3 নম্বর হচ্ছে দক্ষিণ ভারতের লিগনাইট কয়লা খনি। 4 নম্বর একটি বায়ুশক্তি কেন্দ্র। 5 নম্বর পশ্চিম ভারতের একটি পারমাণবিক শক্তি কেন্দ্র। তো এগুলোকে তোমাদের যে মানচিত্র দেওয়া হবে সেখানে চিহ্নিত করে দেখাতে হবে।
তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 ভূগোল বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে নিয়ে কিন্তু প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আর আমাদের এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? আর যদি ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া রয়েছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।